ইরাম একটা খয়েরি রঙের সুতি শাড়ি পরেছে, পাড়ের কাছে কালো জরির ডিজাইন। যদিও বিয়ের 3 মাসের মধ্যে পেরিয়ে গিয়েছে, তবুও একটা নতুন বউয়ের ধরনে ভাব এসেছে তার মাঝে। নাক পোড়ানো হয়েছিল অরণ্যর সময়েই, তবে নাকফুল সে প্রথমবার আঘাত পাওয়ার পরেই খুলে ফেলেছে। ভাগ্যিস একটা সিডি গোল্ডের নাকফুল এনেছিল সঙ্গে করে, সেটাই নাকে দিয়ে ফুটো যে এখনো আছে, এটাই সৃষ্টিকর্তার রহমত। চুলগুলো তার খোলা, বাতাসে উড়ে ঢেউয়ের মতো। এতটাই স্বাধীনতা এবং আহ্লাদ শেষ করে অনুভূতি হয়েছিল ভুলে বসেছে সে। পূর্ব আকাশের কমলা রঙের ছাতা, দিনের সূচনা এক শুভ নগ্ন। তাই বুঝি মন থেকে আজ সকাল বিষণ্ণতা বিদায় নিয়েছে। সতর্ক পথ নির্জন, শুধু কিছু সড়ক বাড়তি জ্বলছে টিম টিম করে। ইরাম টুপটাপ বয়ে হাতে মনের সুখে পিছু পিছু আসছে তার, অথচ কারো চেহারা দেখে বোঝার উপায় নাই উভয়ের মাঝে গাঢ় প্রশান্তি। হুট করে বাতাসের ঝাপটায় ইরামের শাড়ির আঁচল উড়ে গেল। পেছনে থাকা সাইবান সেটা এক হাতে কাপড় পাকড়াও করে নিজের আঙুলে পেঁচিয়ে ফেলল। ওভাবে ধরে রাখলো, ছাড়ালো না আর। হাঁটতে লাগলো স্ত্রীর আঁচল ধরেই। ইরা মাথা ঘুরিয়ে পিছনে চেয়ে মুচকি হাসলো। দেখো আবার, বাড়ি ফিরে যেন শুনতে না হয় বউ আঁচল ছেলেকে বেঁধে রেখেছে, তাজিব করেছে। কে বলল ব্রো? আপনি আমার ব্রো এর ফেভারিটার চাইন। শ্বশুর আব্বু কি কোনো অংশে কম? ইরামের কথায় সাইবান তার আঁচলটা আরো শক্তভাবে পেঁচিয়ে নিয়ে কাছাকাছি এলো, দূরত্ব মেটালো। বলুন ড্যাড, বলুক ড্যাড। আমিও বলবো আপনার নামে তাবিজ ও কবুল। ইরাম মুখে হাত চেপে সশব্দে হাসলো। এই ছেলেটা আসলেই পাগল। পাগল না হলে এরকম করা যায়? সাইবান চকিতে আশেপাশে তাকালো। এই ভোর রাতে অদৃশ্য অতৃপ্তি আত্মা বাদে কোনো মানুষ আছে বলে মনে হয় না। তাই সে অর্ধাঙ্গিনী কোমরে হাত জড়িয়ে ধরে এক ঝটকায় নিজের পাশে টেনে নিল। শরীরের সাথে মিশর শরীর, শীতল বাতাস কাটিয়ে ছালো উষ্ণতা। ইরাম আজ কিছুটা লাজুক মুডে আছে, তাই তার লজ্জার শ্যামলা গাল দুটো হালকা রং রেগে উঠল। সাইবান প্রাণ ভরে তার লজ্জা দেখলো, হাঁটতে হাঁটতে বুকে এসে ফিসফিস করে, লজ্জা পাবেন না। তোমার কথায় পাবো না। আমার লজ্জা আমার ইচ্ছে যখন তখন পাবো। আপনার গাল আমার ইচ্ছে যখন তখন কামড়াবো। বলেই একেবারে আতঙ্কিত ইরামের নরম গালে ধারালো দাঁত বসিয়ে দিল সাইবান। সে কি এই ভয়ানক আক্রমণ? ইরাম চমকে গিয়ে তার কলার ধরে ধরে ব্যথাতুলক শব্দ করে উঠল। সাইবান সুতো দাঁতে একটা ঝুঁকি গেঁথে গিয়ে ত্বকে জঙ্গলি কোথাকার ছাড়ো। সাইবান তো ছাড়ার উল্টো ইরামের ধস্তাধস্তি করে থাকা শরীরের শক্তপোক্ত চেপে ধরল। রুমি পাগলা বলে ডাকলো সবাই, মানুষ দেখলেই ধরে ধরে কামড়াতো। ইরামের কথা শুনে এবার সাইবান হেসে পেল, তবে সরল না। তবে কামড়ের ক্ষন্ত দিয়ে এবার নিজের ঠোঁট ছুঁয়ে রাখলো তার ত্বকের বিপরীতে। ফিসফিস করে শুধালো, তা আপনি কামড় খেয়েছেন কটা? একটাও না। জঙ্গলি স্বামীর কামড় ছিল যে কপালে। উহ বাবা গো! এবার ইরাম ধাক্কা দিয়ে সাইবানকে দূরে সরিয়ে নিজের গাল ঘষতে লাগলো। কেমন জ্বলেছে! আয়নায় অভাবে সে দেখতে পেল না, তবে স্বামী ঠিকই দেখলো নয়ন ভরে তার গালে নিজে অধিকারের চিহ্নকে। দাঁতে হালকা ছাপ বসে গিয়েছে, ইরামের গালে লালচে হয়ে উঠেছে। সময় পেরোলো, আরো গাঢ় হওয়ার সম্ভাবনা আছে। মনে মনে কুটিল হাসলো সাইবান। বৃদ্ধা আঙুলে নিজের ঠোঁট ঘষে ভাব নিল অর্ধাঙ্গিনীর ওপর সিলমোহর মেরে সে বেজায় খুশি। ইরাম ততক্ষণে তার উপর চটেছে। পিছনে না তাকিয়ে হন হন করে হাঁটা দিল সে বাড়ির দিকে। আর ভোর ভন তো করতে হবে না। আমার ছেলেটা ওদিকে কেঁদে অস্থির হলো কিনা কে জানে। যেমন এক ছেলে তেমন তার বাপ। কামড়াকামড়ি তাদের রক্তে রক্তে। স্ত্রী গজ গজ শুনতে শুনতে পিছনে নিয়ে সাইবার বাঁকা হেসে জিজ্ঞেস করলো, তা আমার পোলাটা আবার আপনার কোথায় কামড়ালো? ইরাম মাথা কাত করে চোখ পাকিয়ে তাকালো অসভ্য। সাইবান এক লহমা বোকার মতো দাঁড়িয়ে রইলো। যাক বাবা, সে আর উল্টাপাল্টা কি শুধিয়ে বসলো। ভালো মানুষই আর দাম নেই। ইরাম ততক্ষণে অনেকটাই দূরে এগিয়ে গিয়েছে। সাইমন দ্রুত পা চালালো। স্ত্রীর নাকের ডগায় রাগটা তাকে ছন্নছাড়া করে তুলল। আরো বেশি জ্বালাতন করেছে, ইচ্ছে হলো মাথায় দুষ্ট বুদ্ধি চেপে বসলো সে পিছন থেকে। মনে সব ভায়ামতান ঢঙের মধুর মিলিয়ে হঠাৎ ডেকে উঠল, বেবি! ইরাম হাঁটা থামালো না, বরং মাথা ঘুরিয়ে তাকালো। সাইবানের ঠোঁটের দুষ্ট মিষ্টি হাসি খেলা গেল। রমণীকে এক্ষুনি আবার লজ্জায় মুখ ফিরিয়ে নিতে দেখেই বেশ লাগলো তার। অথচ ইরাম মুচকি হেসে পাল্টা বলল, বলুন বেবি। সাইবানের ঠোঁটের এক হাসিটা মিলিয়ে গেল, তাতে ভর করলো নিরেট বিস্ময়।
বজ্রহাত হয়ে বুঝি মানুষের এমনি দেখায়। ইরাম অবশ্য দেখতে পেল না, কারণ সে মুখ ফিরিয়ে নিয়েছে। দুহাত চেপে মনে মনে ভয়ের হাসি হাসল সে। তার যে কোনো কথা যেন ছেলেটার উপর গভীর প্রভাব ফেলতে পারে সে সম্পর্কেও সে মোটামুটি নিশ্চিত। পেছন থেকে জবাব আসছে না, সে শুধু পায়ের শব্দ শোনা যাচ্ছে। সাইবারের গাট্টাগোর শরীরে ছায়াও চোখে পড়েছে সড়কে। ইরাম কোনো উত্তর না পেয়ে দ্বিতীয় দফা হালকা গলায় উঁচিয়ে বলল, বলো না বেবি, কি বলেছিলে ঢং? ধাতুর সঙ্গে শক্ত কিছু বাড়ি খেলো যেমন একটা ধপাস শব্দ হয়, তেমন শব্দ ছেয়ে গেল চারপাশ। ইরাম কেঁপে উঠে পেছনে ফিরে তাকাতে হতভম্ব হয়ে গেল। সাইবান সোজা গিয়ে ল্যাম্পপোস্টের সঙ্গে মোরাম্মল এক ধাক্কা খেয়েছে। একেবারে মাথা ঠুকিয়ে ধপাস করে পেছনে হেলে আছড়ে খেলো বেচারা। হাত পা ছড়িয়ে ঠান্ডা ফুল পাথরের উপর শুয়ে পড়ল। ইরাম শাড়ি কুচি চেপে হন্তদন্ত হয়ে দৌড়তে গেল। সাইবান কপালে এক পাশ টকটকে লাল, এরই মাঝে হালকা ফুলে উঠতে শুরু করেছে। জায়গাটা দেখে ইরামের ভীষণ মায়া হলো, অথচ সাইবান প্রতিক্রিয়াহীন। চোখ জোড়া তার প্রসারিত চোখে আছে খোলা আকাশের দিকে। যে আকাশের কোনো পরী তাকে সম্মোহিত করে ফেলেছে, তার ব্যথা বেদনা আর গায়ে লাগা না। ইরাম তার পাশে হাঁটু গেঁজে বসে পড়ল। ঘাড়ের নিচে হাত দিয়ে মাথাটা তুলে নিজের কোলে রাখলো। আরে দেখে শুনে চলতে পারো না? বেশি ব্যথা লেগেছে? ইস, কিভাবে বুঝেছে? সাইবান চোখ ঘুরিয়ে ইরামের মুখের দিকে তাকালো, এবারও কোনো কথা বলল না। ইরাম অবশ্য তার জবাবে আশা নেই। শাড়ির আঁচলে গুছিয়ে একটা কাপড়ে বলে মতন তৈরি করে মুখে ঠেলিয়ে গরম ভাপ দিল। তারপর সেটা সাইবানের কপালে ফেললো, উপর চেপে দিল। সাইবান এবার ব্যথা টের পেল, হিসিয়ে উঠল। ইরাম ভ্রু কুঁচকে শাসন হাঁটার সময় চোখ কি আসমানে থাকে? হুঁ, আপনার কোমরে। আমার নির্লজ্জের মতো জবাব দিচ্ছেন? থাপ্পড়ে সোজা করে দেবো একদম। নিজেকে একটা থাপ্পড় দিন তবে। কেন, আমি কি করেছি? এমন সময় কথা বলে যে আমার দুনিয়ায় নড়ে যায়, তখন সামনে ল্যাম্পপোস্টের ইরাম কিবরিয়ার মতো হয়। দীর্ঘশ্বাস ভোর রাতের বাষ্প গালের শিশির পড়েছে। ফুটপাতে হালকা পানি কাদা জমেছিল। সেই কাদায় বিশিষ্ট জি কে মহাশয় আছড়ে পড়েছে বিধায় তার শার্টঘাট পিঠা এখন কায়দা মাখামাখি। ইরামের কথায় বেশি সময় ব্যাপার না করে স্বামীর বাহু টেনে সোজা বাড়ির দিকে হাঁটা ধরল। এই ছেলের পরিকল্পনা রুম থেকে বেরোনোর উচিত হয়নি। শান্ত সময়েও দুর্যোগ বানিয়ে ফেলে ভয়ঙ্কর ক্ষমতা নিয়ে জন্মেছিল ছেলেটা। মূলত বাড়ি ফিরে সাইবানকে সোজা বাথরুমে ঢোকানোর পরিকল্পনা থাকলেও তা সফল হলো না। ভেতরে ঢুকতেই পেছনে চলে এসলো সাইবান। থামলো পুকুর পাড়ে। ততক্ষণে ভোরে অনেকটাই হয়েছে। কমলা ক্ষীণ আলোয় চারদিকে ছড়িয়ে গিয়েছে। সূর্যের মাথাটা হালকা উকিঝুঁকি দিচ্ছে দিগন্তরে। সেই আলো প্রতিফলিত ভাবছে পুকুরের টলটলে পানিতে। চাষের মাছগুলো টুপটাপ লাফাচ্ছে এদিকে সেদিকে। সেসবের কোনো তোয়াক্কা না করেই সাইবান অভিজ্ঞ হাতে শার্ট খুলে পুকুরের সিঁড়িতে ফেলে দিল। ইরাম পেছন থেকে তার কর্দমাক্ত শক্তিশালী পিঠ দেখতে পেল। আই পাগল হয়েছে। ভোর ভোরে পুকুরে ঠান্ডা পানিতে নামলা হয়েছে। জ্বর এসে বললে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো থেকে লাভ নাই, আমি আপনাকে খারাপ করতে এসেছি। সাইবান ততক্ষণে তরতর করে কয়েক সিঁড়ি নেমে গিয়েছে, পানি তার হাঁটু অব্দি। পেছনে ঘুরে তাকালো সে। বরিশাল্লা মানু মাই ডোন্ট এভার আন্ডারস্ট্যান্ড দ্যাট পাওয়ার অফ এ বরিশাল্লা। ইরাম তর্ক করার সুযোগটাও পেল না। সাইবান পুকুরে ঝাঁপ দিল। তার বৃহত্ত শরীরটা পানির নিচে আড়াল হয়ে গেল। মাছের বসবাস আছে বিধায় খুব একটা কাজে পুকুর ব্যবহৃত হয় না। গোসল তো নয়। তবে সাইবানের মতিগতি দুনিয়ায় একমাত্রই সেই বোঝে। ইরাম কপাল ঘষল। ছেলেটার সঙ্গে সংসার বেঁধে তো ফেলেছে, কিন্তু এখন অস্থায়ী বদলে স্থায়ীভাবে সারাটা জীবন এই টর্নেডোকে কিভাবে সামলাবে সেটা ভেবেই বুক কাঁপছে তার। মাথা ঝাঁকিয়ে শেষেমেষে বাড়ির ভেতরে চলে গেল সে। রুম থেকে তোয়ালে আর সাইবানের শুকনো টি শার্ট প্যান্ট নিয়ে এলো। ইরাম ফিরতে ফিরতে সাইবান গোটা সাঁতারে ডুবে দিয়ে উঠেছে। পুকুরে একদম শেষ সিঁড়িতে দিকে আছে, যেখানে পানি তার উদম সমান। রমণী ক্ষণিকের জন্য থামকালো। সদ্য উঠে শুরু করা সূর্য মায়াবী আলোয় সাইবানের উদম শরীরে খেলা করেছে গলিত স্বর্ণের মতো। প্রশস্ত রোমহীন বুক বেয়ে টপ টপ করে গড়াচ্ছে পানির ফোঁটা, যেন মুক্তদানা।
কালো চুলগুলো পিয়াসিং এর উপর লেপ্টে আছে। শক্তিশালী মাংসপেশিগুলো অস্বাভাবিকভাবে ফুলে ফেঁপে উঠেছে। এমনকি কপালে ফুলে ওঠা ঘোড়ার ডিমখানাও কেমন যেন মাদকীয় দেখাচ্ছে। ইরাম শক্ত একটি ঢোক গিল, চোখ সরিয়ে নিল মূল্যত। পাগল হয়ে গিয়েছে সে, ছি। পরক্ষণই বাবার চেহারার দৃষ্টিতে ঠিকই তাকালো। কি হয়েছে তাকালে? স্বামীর তো তার ব্যক্তিগত সম্পর্ক। অর্ধাঙ্গিনীর চোরা দৃষ্টি ঠিকই খেয়াল করলো সাইবান। তাতে আরো ভান নিয়ে দাঁড়ালো। ঘাড় কাত করে ইচ্ছাকৃতভাবে জিম করা শরীরে শো অফ করতে চাইলো। তবে জমে গেল পুনরায় একটা স্মৃতি মনে হতেই। উষ্ঠা সে কিছুক্ষণ আগেও খেয়ে এসেছে। পুকুরের মাঝে উষ্ঠা খেলে প্রতি প্রাণ নিয়ে ফেরার কোনো আশা নেই। বিধায় শো অফ বন্ধ করে অন্ন ভং করলো। কয়েক সিঁড়ি এগিয়ে হাত বাড়ালো, তোয়ালে দিন। ইরামের সম্মোহন কাটলো। মাথা নেড়ে জিভ কেটে দ্রুত সে বলল, উঠে আসো। এখানেই দিন আশ্চর্য। আর কতক্ষণ ঠান্ডা পানিতে দাঁড়িয়ে থাকবেন? যতক্ষণ না আপনি এসে তোয়ালে দিচ্ছেন। উফ, কি ঠান্ডা! মিছিমিছি শরীর কাঁপিয়ে শীতের ঢং ধরল সাইবান। ইরাম বুঝলো সবটাই নাটক। চোখ উল্টো সে মনে মনে অভিসম্পাত করে সে সিঁড়ি পটকে কাছে এলো, তবে পুরোপুরি নামলো না। তোয়ালেটা ছুঁড়ে দেওয়ার ভঙ্গি করে বলল, ক্যাচ ধরো তবে। সাইবান এবার বেজায় চটল। এই মেয়ে একটা পাক্কা খেলোয়াড়। না ময়দানে না নামলেও এক ডোবানো যাবে না। তাই তাড়াহুড়ি করে বাকি কয়টা সিঁড়ি টপকে এলো সে চোখের পলকে। তোয়ালে ধরে মলো একটা টান। তাতে তোয়ালে আর মালিক দুজনে তার বুকে আছড়ে পড়লো। হুড়মুড় করে পড়লো একেবারে পুকুরের পানিতে। এই ভয়ানক ইরাম পাচ্ছিল কে জানে কি আছড়ে ধরে। চোখ বুজে সে চিৎকার করে ছুটলো, আলাদিন! আমি সাঁতার জানি না। পুকুরের পানিতে মুহূর্তে ভিজে একাকার হলো ইরাম। মনে হলো সে পানির মাঝে নাকানি চুবানি খাচ্ছে। পরক্ষণে শক্তিশালী বুকের মাঝে নিজেকে আবিষ্কার করলো সে। খোলা বাতাসে টেনে তোলা হলো তাকে। থুক করে মুখে ঢুকে যাওয়ায় পানি ফেলে জোরে জোরে শ্বাস নিতে লাগলো ইরাম। দুহাতে আঁচড়ে ধরে রাখলো জীবনের একমাত্র অবলম্বনকে। সাইবান অর্ধাঙ্গিনীকে চেপে একেবারে নিজের সঙ্গে মিশিয়ে ফেলেছে। হাঁপাতে থাকা ইরামের ঘাড় হাত রেখে তার কানের ঠোঁট মিশিয়ে সে ফিসফিস করে জানালো, আমি থাকতে আপনি ডুববেন না ইরাম। ভাববেন, হাসবেন আর ভালোবাসবেন। ইরাম বিপরীতে কিছু বলার সুযোগ পেল না। ঠোঁটের উপর তৎক্ষণাৎ আরেক জোড়া ভেজা ঠোঁটে স্পর্শ পেল সে। সকল শব্দ বিলীন হলো। পুকুরের ঠান্ডা পানি সকল শীতলতা মুহূর্তেই বিদায় নিল। তপ্ত অনুভব ঘিরে ধরল চারিপাশ থেকে শৃঙ্খলের মতন। ইরামের হাতে নখ গেঁথে গেল সাইবানের ফোলা পিঠে। তাতে একটুও দমল না অনুভূতি বিনিময়। বেশিক্ষণ অবাধ্য দেখানো গেল না। আত্মসমর্পণের বাধ্য হলো ইরাম। পানিতে নয় ডুব দিল অনুভূতি গভীরতায়। উদীয়মানের সূর্য তাতে স্বর্ণের শৃঙ্খলের মতন বেঁধে ফেল চারদিকে থেকে। যেন পৃথিবীর বুকে ছোট্ট এক টুকরো স্বর্গভূমি। ইরামের ঠোঁট ছেড়ে তাকে শ্বাস নিয়ে সুযোগ দিয়ে সাইবানের মুখে ডোবার লাগলো। শিরাক্ততার সময়কালে করে তুলল মাতাল। যত জোরে বাতাস বইল তত উন্মাদ হয়ে উঠল সাইবান। তার ঠোঁট জোড়া এসে থামলো ইরামের নাকফুলের উপর। দারুণভাবে ছুঁয়ে গেল তার। কুসংস্কার হলেও মেয়েদের নাকফুলে যেন একজন স্বামীর আলাদা রকম গর্বের বিষয়। সেই গর্ব সাইবানও আজ অনুভব করলো। গ্রহণ করেছে আমায়। ইরাম চোখ খুলে তাকালো। সাইবানের জলের দৃষ্টির সঙ্গে দৃষ্টি মিলিত হলো তার। বুকের ভেতরে দামাদাম বাজলো। মুহূর্তে অজানা ভয়টা ঘিরে ধরলো আবার। নতুন শুরু যদি পরিণত একই হয়, যদি আবার ঘটে বিচ্ছেদ, মনোমালিন্য, তবে কি ইরাম সইতে পারবে? পারবে না। কিন্তু এই ছেলেটা নিরাপদ রাত, নিষ্পাপ ছেলেটা। সে শিশুকাল থেকে তার জন্য অপেক্ষায় চাদর বিছিয়ে বসেছে। আবেদন নিবেদন তাকে পরিপূর্ণ করে দিয়েছে তার সন্তান। আজকাল ইরামও মাঝে মাঝে ভুলে বসে নিজের সন্তানের মায়াভরা মুখটা দেখলেই হুট করে কোথা থেকে সাইবানের চেহারাটাই মাননসপটে ভর করে। এই হাসি খুশি পুরুষটি যার মজা ঠাট্টায় জগৎ নাচে, সেই নিরালয় নিভৃতে একলা কাঁদে।
তার কান্নার কেউ দেখে না। অজান্তেই সাইবানের কাঁধে তার দুহাত আরো শক্তভাবে চেপে বসলো। আঙুলের দাগ পড়ায় ফর্সা ভেজা চোখে মনে মনে ভাবল ইরাম, আজ থেকে তার দায়িত্ব বেড়ে গেল। একটা বাচ্চাকে নয়, এখন থেকে দুটো বাচ্চাকে মানুষ করতে হবে তার। আগলে রাখতে হবে তার ব্যক্তিগত সকল কৌশলতা থেকে। একটি নিঃশ্বাস ফেলল ইরাম। মুখে জবাব দিল না, দুহাতে আলতোভাবে সাইবানের মুখটা ধরে নিজের কাছে টেনে নামিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। সময় নিয়ে চুমু খেয়ে ঠিক যেখানটায় আঘাত লেগে ফুটেছে সেখানটায় ফিসফিসিয়ে বলল, আমার আলাদিন, শুধু আমার এইটুকু যথেষ্ট ছিল সাইবানের জন্য। ভেজা মুখের কারণে তার বাম চোখ বেয়ে গড়ানো এক ফোঁটাও অশ্রু অস্তিত্ব বোঝা গেল না। মাথায় কাত করে অর্ধাঙ্গিনীর ঠোঁট জোড়া পুনরায় দখলে নিল সে। পানির অন্তরলে বিনা দ্বিধায় তার হাত ছুঁয়ে গেল অর্ধাঙ্গিনীর শরীরে দাগে দাগে, যে ধুয়ে মুছে সাফ করতে চাইল অতীতের সকল দগদগে ঘা। সূর্যের আভা ঘিয়ে রাখল তাদের। নতুন সূচনা বদলার হয়। ইজানকে নিয়ে বাড়ি খোলা বারান্দায় এসে দাঁড়ালো। ঘুম ঢুলু ঢুলু অবস্থায় তার, কিন্তু ইজান মাত্রই ফুঁপিয়ে উঠেছে। খুব বেশি কাঁদছে না, যার দারুণ সরাসরি সাইবানের বেডরুমে যায়নি সে। গেলেই ও বারান্দায় যে তাকে আস্ত ছেড়ে দেবে না ভালোই জানা আছে তার। ইজানকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলেই পুনরায় ঘুমিয়ে পড়ে। তাই সে ওদিক ওদিক ঘুমোচ্ছে। তবে বারান্দা না এলেই ভালো হতো সে বুঝলো তখন আধ ঘুমে। অদূর থেকে দৃশ্যটা ঠিক স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, কারণ বাড়ির বারান্দাটা আর সামনের দিকে। তবে যতটুকু দেখলো স্পষ্টভাবে বোঝা যায় কাহিনী কি, ততটুকু অবশ্যই দেখা যাচ্ছে। ঘুম এক ঝটকায় গায়ে হলো সুগন্ধ, চোয়াল বুঝে পড়লো কয়েক ইঞ্চি। চাইলে মশামাছি থেকে শুরু করে একটা ব্যাঙও লাফিয়ে ঢুকে যেতে পারে ভেতরে। পুকুরের দৃশ্যটা ব্যক্তিগত, একে অপরে জড়িয়ে ধরে আছে ইরাম এবং সাইবান। সূর্যের হালকা আলোয় অস্পষ্টভাবে নজরে আসছে অবয়ন দুটো। সুগন্ধ ঘাড়ে লোম অবধি দাঁড়িয়ে গেল। তার উত্তেজনা অনুভব করেই বুঝি ঘুমে ঢুলু ঢুলু ইজান মাথা কাত করে তাকাতে গেল। কিন্তু সুগন্ধা ক্ষিপ্ত পর প্রহতার সঙ্গে নিজের একটি হাত ইজানের চোখে চেপে ধরল। মা বাপের বিয়া খাইছো, তবে এইটা খাওয়ার বয়স হয় নাই। ঘুমাও বাপ ঘুমাও। ইজানকে ঠোঁটে নিয়ে কাঁধে জোর করে চেপে রেখে নিজেই ঠিকই উকিঝুঁকি মেরে দেখতে লাগলো সুগন্ধা। এমন দৃশ্য মিস দেবে? মাথা বাম তার। একটা লম্বা সিঁড়ি বাজবে নাকি? সাইবানের চেহারাটা একেবারেই দেখার মতো হবে। ঠিকই আছে সুগন্ধা, কি দোষ? ফষ্টি নষ্টি করতে পুরুষের যাওয়া লাগবে কেন? সত্যি সত্যি সিটি বাজানোর প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এর আগে পুরুষালী একটি হাত সুগন্ধার চোখ ঢেকে নিল। জমে গেল মেয়েটা। চেনা একটি সুঘ্রাণ নাকে ঠেকলো, চন্দন আর লেলুর মতো। তার কানে ফিসফিসে একটি কণ্ঠস্বর ভেসে এলো, মানুষের ব্যক্তিগত সময়ে উকি ঝুঁকি দেওয়াটা অভদ্রতার মেয়ে। সুগন্ধা মুখ রাঙা হাতে উঠল, কর্কশ গলায় সে বলল, তবে আপনি দেখেন কেন? আপনারাই তো এক নাম্বারে অভদ্রতা। অনুরাগ দায়। অনুরাগে মৃদু হাসি ভেঙে এলো। খানিকটা বিব্রত হয়ে সে জানালো, আমি চোখ বুজে আছি। কই দেখি প্রমাণ ছাড়া কিচ্ছু। এই সুগন্ধা বিশ্বাস করে না। হুস, বড্ড বেশি কথা বলো মেয়ে। অপর হাতটা সুগন্ধার ঠোঁটের উপর চেপে জোর করে তাকে টেনে ভেতরে নিয়ে গেল অনুরাগ। ইজান সাথে থাকায় বিশেষ প্রতিবাদ করলো না সুগন্ধা। তাছাড়াও মুখের উপর যে হাতটা চেপে আছে সেই হাতের স্পর্শ তাকেই অন্যরকম এক অনুভূতিতে ফেলে দিয়েছে। কিছুক্ষণ আগেও রীতিমতো সিনেমা ফাঁস করে দেওয়ার ধান্দা মিলিয়ে গিয়েছে। আর কোনো ইচ্ছে নেই। সবকিছু ইচ্ছে এখন শুধু পুরুষটিকে দেখার। তাই চোখের উপরে হাতটা ঠেলে সরল সে। নয়ন তুলে তাকালো। সত্যি চোখ বুজে আছে অনুরাগ। চোখের পাপড়িগুলো ঘন এবং ভীষণ লম্বা। সুগন্ধা তাকাতেই মিটিমিটি করে চোখ মেলে তাকালো অনুরাগ। মৃদু হেসে বলল, তুমি তো ভয়ানক দুষ্ট। কেন? আপনার কি ভদ্র মাইয়া পছন্দ? প্রশ্নটা আটকে গেল অনুরাগ। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সুগন্ধার মুখপানে। এর বেশি কিছু করারই অবশ্য সম্ভব হলো না। এর আগেও
বিকট একটা শব্দে কেঁপে উঠল বাড়িটা। অনুরাগ তৎক্ষণাৎ উল্টো ঘুরে দৌড় দিল সুগন্ধার ইজানের বুকে চেপে ছুড়ল। দুজনেই পৌঁছালো বাসর ঘরে। অতঃপর জমে গেল সম্পূর্ণ বাড়ির সদর দরজা হাঁটা করে খেলা। আর চৌকাঠের উপর মুখ থুবড়ে পড়ে আছে তিতলি। পরনে আঁটসাঁট পোশাকটা গায়ে লেপ্টে আছে। হাতে একটা কালচে বোতল, সেটা মুখে বেশ সোনালি তরল মেঝেতে গড়াচ্ছে তিতলি। না পড়াতে অনুরাগ উদ্বিগ্ন হয়ে চেঁচিয়ে উঠল তিতলি। মাথাটা কাত করে তাকালো, চুল এলোমেলো হয়ে মুখে লেপ্টে আছে তার। ফিসফিস করে হাসলো সে টানা টানা মাতাল কণ্ঠে বলল, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প আমার আলাদিন চলবে।